প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো বা সংসদ ভবনের সামনে জানাজা হতে দেয়া হয়নি ৯ বারের সংসদ সদস্য ৬৯ থেকে ৭১-এর মুক্তিযুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তোফায়েল আহমেদের। এদিকে হাদির খুনিদের গ্রেপ্তারের বিষয়টি চেপে যেতে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি কাকে দিয়ে খুন করিয়েছেন জানেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন দাবি করলেও সেটিকে আমলে নিচ্ছে না বাংলাদেশ সরকার, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। কিন্তু কেন কেন ভারত অভিযুক্ত খুনিদের ফেরত দিচ্ছে না আর বাংলাদেশও এ ব্যাপারে নিচ্ছে না কোনো উদ্যোগ? এদিকে হাদি হত্যার প্রেক্ষিতে যুক্তরাজ্যের হাই কমিশনের দ্বিতীয় সচিব বনে যাওয়া তার ভাই ওমর হাদি ফেসবুকে লিখেছেন, এই হত্যায় সম্পৃক্ত জামায়াত আমিরের একজন পিএস, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের মন্ত্রী এমপি। আসলে কোন দিকে গড়াচ্ছে হাদি হত্যাকাণ্ডের মোড়? অন্যদিকে আসিফ হাসনাতদের বিরুদ্ধে ২৫ কোটি টাকা তোলার কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের অভিযোগ বা তারও আগে অন্তর্বর্তী সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে থাকা আব্দুস সাত্তারের তৎকালীন ৮ উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ থাকার মতো অভিযোগগুলো কেন আমলে নিচ্ছে না সরকার? হচ্ছে না কোনো তদন্ত বা ব্যবস্থা? যেমন করে ব্যবস্থা নিচ্ছে না হামিদ টিকা কেনায় ইউনূস সরকারের গাফিলতির বিরুদ্ধে। আবার রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের পুড়িয়ে দেওয়ার হুমকি, জামায়াতের মটকা গরম এমপি শফিকুল ইসলাম মাসুদের হুমকি ধামকি কিভাবে নিচ্ছে সরকার? সমঝোতা বা সুবিধাভোগী হবার কারণেই কি নরম বিএনপি সরকার? প্রধানমন্ত্রী তারেক রহমান হাঁটছেন, কম খাচ্ছেন, সিনেমা দেখছেন, এমন বিভিন্ন প্রশংসনীয় নজির স্থাপন করলেও কাজের কাজ করছেন কতটা? কেন দফায় দফায় বাড়ানো হচ্ছে জ্বালানি এবং বিদ্যুতের দাম? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি বিএনপি নেত্রী অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এমপি। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। বেশ কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই আপনার সাথে, জনগুরুত্বপূর্ণ, আলোচিত এবং চাঞ্চল্যকর কিছু ঘটনা বা খবর আছে আমাদের কাছে, যেগুলো নিয়ে কথা বলবো। শুরু করি যে জি। আহ, মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ তিনি মারা গেলেন, বর্ষিয়ান রাজনীতিক। তাকে আমরা জি। দেখলাম আইন অনুযায়ী গার্ড অফ অনার বা রাষ্ট্রীয় হুম, সম্মাননা সেটি দেয়া হলো। এটিতে কি জি। সন্তুষ্ট থাকা উচিত, নাকি মানে যেহেতু আসলে অন্তর্বর্তী সরকারের সময় এরকম কোনো সম্মাননার হুম, বালাই ছিল না, বরং তাকে হুম, দাফন, জানাজা ইত্যাদির মধ্যেও একটা অবমাননাকর বিষয় আসলে থাকতো মুক্তিযোদ্ধাদের হুম, বিষয়। এখন এটিতে কি হুম, সন্তুষ্ট থাকা উচিত, নাকি তাকে শহীদ মিনারে নিতে দেওয়া হলো না তার মানে তার মরদেহ শ্রদ্ধা জানাবার জন্য, বা হুম, জানাজার সময় ভোলাতেও ছাত্রদল যুবদল সেখানে স্লোগান দিল, আহ, আহ, হুম। মানে এগুলোতে কি আপত্তি জানানো উচিত, নাকি ওখানে সন্তুষ্ট থাকানো উচিত যে আচ্ছা, গার্ড অফ অনার তো পাওয়া গেছে অন্তত? না, আপনাকে ধন্যবাদ। দেখেন, তোফায়েল আহমেদ সাহেবের মৃত্যুতে হ্যাঁ জানাজা, কিন্তু বিএনপি তো প্রতিশোধের রাজনীতিতে আসলে বিশ্বাস করে না। হুম, আমরা তো, আপনি জানেন যে যদিও 17 বছর আমাদের বহু নেতা কর্মী যেভাবে তাদেরকে মারা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলুন, 1000-এর ওপরে কাছাকাছি গুম বলুন, এবং ক্রস ফায়ারের মতন নৃশংস নির্মম, এবং সেই সাথে জানাজাও পড়তে না দেয়া, সেসব বহু ইতিহাস, বহু ঘটনা সত্য রয়ে গেছে। তারপরও এই যে রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে ওনাকে চিরবিদায় যেটা জানিয়েছে বিএনপি, এটা তো যথোপযুক্ত বলেই আমি আসলে মনে করি যে তোফায়েল আহমেদ সাহেব বর্ষিয়ান একজন রাজনীতিবিদ। ওনার আপনার যেমন একটা রাজনৈতিক জীবন, সেখানে 71-72-এর পরে রক্ষী বাহিনীর সাথে যে সম্পৃক্ততা সেটা যেমন আছে, রাজনীতিতে ওনার ডাকসুতে যেই নেতৃত্ব সেটা যেমন আছে, সবকিছু মিলিয়েই একটা মানুষ, ভালো মন্দ আমরা কেউই, আমরা তো আসলে পারফেকশন কিংবা পারফেক্ট নই। কাজেই আমি মনে করি যেই পরিপ্রেক্ষিত তৈরি হয়েছিল ওই তুলনায় এটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই ওনাকে
বিদায় দেওয়া হয়েছে। যথেষ্ট ভালোভাবেই বলে আপনি মনে করছেন, কিন্তু জি, ভোলাতেও জি। ধরেন শহীদ মিনারে তার মরদেহটা নিতে দেওয়া হলো না, না বা সেটা ধরেন সংসদ না। ভবনের সামনে একটা জানাজা হতে পারতো। তিনি মানে একাধিকবার তিনি সংসদে সদস্য হিসেবে গেছেন, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ষিয়ান রাজনীতিক, নানান রকম বিশেষণ আছে তার নামের সাথে। বা যখন ভোলায়ও তার জানাজা হলো, সেখানেও ছাত্রদল যুবদল বিক্ষোভ করলো, নানান রকম স্লোগান দিল, মানে এগুলো আপনার কাছে, আপনার বিবেচনা না এগুলো ঠিক কি মনে হয়? না, ভোলায় তো আমাদের বিএনপির যার নেতা আছেন ওনারা সেখানে তো ঠিকঠাক ভাবেই ওনার গার্ড অফ অনার যেগুলো দেয়া সেগুলো করা হয়েছিল। আপনি জানেন যে আমাদের বহু বর্ষিয়ান নেতা আহ, যখন এই রকম 17 বছরের একটা ভয়ের সংস্কৃতির ভেতর আমরা ছিলাম, একটা ভয়ের সংস্কৃতি যেখানে কথা বলা, চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ছিল দূরস্থ, দিল্লি বহু দূর ছিল। সেই রকম অবস্থাতে এম কে আনোয়ার সাহেবের মতন 84 বছর বয়স্ক একজন নেতাকে দিনের পর দিন যেভাবে নেওয়া হয়েছিল আপনার কোর্টে, জেলে, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেইভাবে আপনার একটা পরিত্যক্ত কারাগারে আটক করে রেখেছিল সেই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারটা, আমরা তো সেই তুলনায় আমি বলবো প্রতিশোধের রাজনীতি বিএনপি করেনি, বিএনপি করে না। কারণ তাহলে আজকের চিত্র, আজকের যে সিনারিও, সেটা সম্পূর্ণ অন্যরকম হতো বলে কিরকম আমার হতো ধারণা। অ্যাডভোকেট হুম। ফাইমা নাসরিন মুন্নি, আসলে সেরকম যেটা যদি, আওয়ামী লীগের মতন হতো, হ্যাঁ, আওয়ামী লীগের এক কারণ হাজার এখন তো দেখা মানুষকে যায় আমাদের বহু যেমন বহু মানুষ, গুম বহু করেছে সিনিয়র ইলিয়াস আলী, সাবেক মন্ত্রীরা ইলিয়াস যদি আলী বলি, চৌধুরী, তারা আসলে আলম সহ। জেলখানায় আছেন। জেলখানায় দেখা যাচ্ছে সেখানে মৃত্যুবরণও করছেন। জেলখানায় তো আছেন, সেটা হ্যাঁ, তো ভালোভাবেই আছেন, কারণ জেলখানায় তো থাকবেনই। গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার যে রক্ত তাদের হাতে লেগে আছে, এবং 40,000 ছাত্র জনতা আজকে যে আহত অবস্থায় আছে, 500-র ওপরে ছাত্র জনতা অন্ধত্ব বরণ করেছে, পাখির মতো গুলি করে যে শিশুদেরকে বাড়ির ভেতর হত্যা করেছিল। আমি মনে করি ওই তুলনায় আমরা, আমাদের দল বিএনপি কিছুই করেনি, কিছুই করেনি, না এটাকে নিশ্চয়ই, কিছু বলা যাবে কিন্তু না। সেগুলোর এই কিন্তু গণ সুনির্দিষ্ট অভ্যুত্থানে। অপরাধ না। আপনি একজন আইনজীবীও বটে, অ্যাডভোকেট ফাইভা নাসরিন মুন্নি, জি, ফলে জি, জি, জি। মানে সেগুলো সুনির্দিষ্ট অপরাধ, সুনির্দিষ্ট অপরাধের জন্য সুনির্দিষ্ট অপরাধীর বিরুদ্ধে মামলা হবে, বা তাই বিচার তো হবে। হয়েছে। কিন্তু জি, জি। ঢালাওভাবে যে মামলাটা হয়েছে, ঢালাওভাবে মানে কারা না, রুদ্ধ অবস্থায় আছে। সুনির্দিষ্ট না, ঢালাও ভাবে যে মামলা, কিছু আপনি জানেন যে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় বহু মামলা প্রত্যাহার করে নিয়েছে। আমাদের বিরুদ্ধে গত 17 বছরে প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা যেটা আওয়ামী লীগ দিয়েছিল, বিএনপি সে তার ধার দিয়েও হাঁটেনি। আমি তো বারবার বলছি, আমরা অসম্ভব অনেক বেশি সহনশীল। একটা গণ অভ্যুত্থান পরবর্তী কিংবা ডিউরিং গণ অভ্যুত্থানে যে ধরনের আশঙ্কা, খোদ ওবায়দুল কাদের উনিই তো বলেছিলেন যে আমরা না থাকলে আমাদের কত লক্ষ ওই আপনাদের তাদেরকে আমরা মেরে ফেলবো, হ্যান ত্যান কত কথাই সে বলেছিল, সেরকম কিছুই হয়নি। কাজেই এটাকে সুনির্দিষ্ট অভিযোগ, গণহত্যাকে আপনার যদি মনে হয় সুনির্দিষ্ট অভিযোগ, তার ভিত্তিতে তারা কেউ 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 অনেকেই তারা জেলে আছেন। আপনার যদি মনে হয় যে গুমের মতো মানবতা বিরোধী অপরাধ হাজারের কাছাকাছি, সেই সুনির্দিষ্ট অপরাধে তাদের বিচার হবে, বিচার হচ্ছে। যদি মনে হয় যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সুনির্দিষ্ট তথ্য, সুনির্দিষ্ট অভিযোগ এবং ক্রসফায়ারের মতো যে ভয়ঙ্কর নির্মম যেই নির্যাতন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপর ওই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারটা করেছিল, যাদের রক্ত তাদের হাতে লেগে আছে, মানবতা বিরোধী ট্রাইব্যুনালেই তো তাদের বিচার হবে বলেই গুমের মতন যেই স্পর্শকাতর একটা বিষয়, সেটাকে বিধি হিসেবে না নিয়ে এই সরকারটা আরো অধিকতর যাচাই বাছাইয়ের জন্য, আপনি জানেন যে এটাকে একটা আইন আকারে আনার কথা বলা হয়েছে। কাজেই আমি মনে করি সুনির্দিষ্ট তথ্য, সুনির্দিষ্ট, কেবল যদি আমি ওই আপনার 36 দিনেরটা ধরি, তাহলেই তো ওই সুনির্দিষ্ট যে একটা খোলা ভ্যানের উপর কতগুলো ছাত্রের মরদেহ যাত্রাবাড়িতে জি, তারা ফাইমা নাসরিন মন্ডল, তুলেছিল, অনেক অপরাধ, উত্তরায় আপনি কতগুলো আপনি আসলে ছাত্রকে বলতে তারা। গেলে অনেক অপরাধের তালিকা, দীর্ঘ অপরাধের তালিকা বলতে পারবেন। আমার জি, প্রশ্নটা শুধু জি। এখানেই, যে যাদেরকে বা যাকে ধরা হচ্ছে তাকে কি সেই অপরাধের জন্য তিনি কি মানে প্রকৃত অপরাধী কিনা, তারা যে মানে দীর্ঘ সময় ধরে কারাগারে থেকে যাচ্ছেন, ধরেন অনেক সাংবাদিকরা আছেন, তাদেরকে হত্যা মামলায় আটক করা হয়েছিল এবং তারা হত্যা মামলায় এতদিন ধরে জেলখানাও থাকলেন, তারপরে আবার নতুন মামলা এখন দেওয়া হয়েছে, মানে তারা জামিনও পেলেন না। আপনি আইনজীবী হিসেবেও আপনার কাছে জানতে চাই, মানে
এরকম ঢালাও না, মামলায়? অনেকে জামিন না, ঢালাও মামলা এটা আমি এভাবে দেখছি না একজন আইনজীবী হিসেবে। আচ্ছা। জামিন পাওয়া না পাওয়া, আপনি যে এক্সাম্পল দিলেন তার পাশাপাশি আরো এক্সাম্পল আছে যেখানে জামিন পেয়ে বেরিয়েছে অনেকেই, তো তার কেউ সাথে কেউ হয়তো ন্যায় বেরিয়েছে বিচার হয়েছে, কাজেই। যারা পান নাই তাদের সাথে হয়েছে। না, আমি সেটা বলছি না, ন্যায় বিচার পারসেপশনটা ঠিক এরকম না। ওই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারটা প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়ে গেছে। শুধু বিচার বিভাগ না, বিচার বিভাগ সহ বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলোকে এমন ভাবে রাজনীতিকরণ করেছে, এমন ভাবে অপেশাদারিত্ব তার মধ্যে গড়ে উঠেছে। গণমাধ্যমে আমাদের সাথে কি হয়েছে গত 17 বছর তো আপনি জানেন। আমরা যখন টকশোতে গিয়েছি 4 জন মিলে, আমি একটা আর 3 জন আওয়ামী লীগ উপস্থাপক সহ, তো আমাদের উপর যেভাবে হামলে পড়েছে, তো সেগুলো ফেস করেই তো আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। কাজেই আমি মনে করি সুনির্দিষ্ট তথ্য এবং ন্যায় বিচার যে পারসেপশনটা আপনি বললেন, এখানে সরকার হস্তক্ষেপ করছে এটা আমি মনে করছি না। সরকারের হস্তক্ষেপ নাই বিধায় আপনার আরো বহু কিছু নাম আছে, যেটা জি। আপনিও জানেন, আমরাও জানি, গণমাধ্যমে আপনিও দেখছেন, আমরাও দেখছি, তাদের জামিন নিয়ে বেরিয়েছে দেখে অন্যরকম সমালোচনাও কিন্তু আছে। জি, মানে নিশ্চয়ই সেই সমালোচনাটাও আছে, কিন্তু সরকার জি, হস্তক্ষেপ করছে না। সরকারের কি একটা না, হস্তক্ষেপ করার প্রয়োজনীয়তাও আছে কিনা? যেমন করে হস্তক্ষেপ হলো, ধরেন আপনাদের না, নামে যেই ভুয়া মামলা, হয়রানিমূলক মামলা, আপনি বলছিলেন যে অনেক লক্ষ আসামি, আমার বিরুদ্ধেই তো হ্যাঁ, বহু। আপনার বিরুদ্ধেও ছিল, হ্যাঁ, মানে হয়রানিমূলক হ্যাঁ, মামলা ছিল। তো সেখানে যেমন হুম, একটা হস্তক্ষেপ করে হুম। যেই মামলাগুলোকে একসাথে প্রত্যাহার করে ফেলা হলো, এখানেও আসলে ভুয়া মামলা যেন কেউই আসলে, সে আপনার প্রতিপক্ষ না, হোক ভুয়া বা আপনার, মামলার পক্ষে আমি নই। হ্যাঁ, না, হ্যাঁ, এটা ঠিক আছে। হুম, আমি কোনো ভুয়া মামলার পক্ষে না। আমি নিজে ভুয়া মামলার মানে আসামি হয়েছি। আমরা নিজেরা ভুয়া মামলা কাকে বলে, গায়েবী মামলা কাকে বলে, আইনজীবী হয়েও তো ফেস করেছি। এই স্বৈরাচার সরকার পতনের বহু পরে, হুম। এই কিছুদিন আগে সেই মামলাগুলো আপনার শেষ হয়েছে। আজও আমাদের সবার বিরুদ্ধে মামলা শেষ হয়নি, এখনো মামলা রয়ে গেছে, এখনো আমাদের কেউ কেউ আমরা যাচ্ছি এবং হাজিরা দিচ্ছি আদালতে। তো ঠিক আছে, ভুয়া মামলা, আইনের শাসন যখন থাকে, এটা এমন একটা জিনিস যেটা আপনার চোখে হয়তো দেখা যাবে না, কিন্তু আপনি সবসময় এটা ফিল করবেন। যে বলে না, বিচার শুধু সঠিক বিচার হচ্ছে সেটা শুধু বুঝলে হবে না, এটা দেখতেও হবে, জানতেও হবে। আপনার মাথায়, আমার মগজে, মননে আমরা চতুর্দিকে জানবো যে ও না, গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স নেই, এখানে আইনের শাসন আছে এবং বিচারটা সঠিকভাবে হচ্ছে। দেখেন, রাত্রে 9টা, একদম, 10টা, একদম, 11টা একদম, এই প্রসঙ্গে শেষ প্রশ্ন করি যে আপনার কাছে মনে হয় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সঠিক বিচার হচ্ছে, বা যারা আওয়ামী লীগ বা আওয়ামী পন্থী যারা হিসেবে বা সাংবাদিক যারা এখনো গ্রেপ্তার হয়েছেন তাদের সাথে ন্যায় বিচারটা হচ্ছে? আপনি রাজনীতিবিদ এবং আইনজীবী আমি হিসেবে তাই মনে মনে করি, করছেন? দেখেন, গণ অভ্যুত্থান, এটা ইট ওয়াজ এ ট্রানজিশন। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটা টলমল সময়, একটা ভাঙচুর হয়ে নতুন জিনিস তৈরি হয়, এটা সবখানে, সব দেশে, সব সময় হয়েছে। তো তার পরবর্তীতে যেই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যারা ছিল, তারা 18 মাস, একটা বেশ লম্বা সময় তারা ছিল। আইন শৃঙ্খলা তখন ফ্লুইড ছিল, খুব বেশি স্টেবল হয়নি। কারণ এটা তাদেরই দোষ আমি সেটা বলছি না, আমি বলছি যে ল এনফোর্সমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিল, তারা আপনার এই দীর্ঘ সময়ে, তারা, তাদের মধ্যে বিন্দু মাত্র পেশাদারিত্ব গড়ে ওঠার বদলে তাদের মধ্যে যে অপেশাদারিত্ব, তাদেরকে যে রাজনীতিকরণ, তাদের মধ্যে যে আরো বহু কিছু ঢুকিয়ে দেয়া, তাদের যে মনস্তত্ত্ব, সবকিছু মিলিয়ে যে একটা হযবরল সিচুয়েশন তৈরি করেছিল, সেখান থেকে এই দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন, নির্বাচনের পরে যে সরকারটা এসেছে, তারা চেষ্টা করছে, 3 মাস পেরিয়ে গেছে, চেষ্টা করছেন। এবং আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আমার বড় ভাই, আমাদের ঢাকা ইউনিভার্সিটির, তো উনি, আমি তো মনে করি অত্যন্ত কম্পিটেন্ট, ভীষণভাবে কম্পিটেন্ট হাতে, এই যে উনি আপনি চেষ্টা সময়ের করছেন। কথা বলছেন, জি, আপনার কি মনে হয় 3 মাস পেরিয়ে জি। গেছে, আর কতদিন সময় লাগবে আপনি পুরনো এই যে এত বছরের মানে বোঝা এত ইত্যাদি ইত্যাদি? বছরের জঞ্জাল, হ্যাঁ। এত বছরের নষ্ট হয়ে যাওয়া যে সংস্কৃতি, এত বছরের ভীষণ রকমের রাজনীতিকরণের যে সংস্কৃতি, ফ্যাসিবাদ, স্বৈরাচার, একদলীয় কর্তৃত্ববাদী যে সরকারটা করেছিল, আপনি বোধহয় একটা জিনিস এগ্রি করবেন যে
যে কোনো জিনিস ধ্বংস করতে খুব সময় লাগে না, কিন্তু সেখান থেকে রিবিল্ড করতে, তৈরি করতে, পুনরায় সেটাকে বিন্দু বিন্দু করে তিলে তিলে গড়ে তুলতে ইট মাইট টেক সাম ইট মাইট টাইম। টেক সাম তো টাইম। আচ্ছা, এটার এত মধ্যে বছরে তিন সবকিছু, মাস এত বছরে অনেক তিন কিছুই মাস নষ্ট ইজ হয়ে গেছে। এটা খুব 3 মাস খুব ছোট্ট একটা জি, সময়। এই জন্য যে জিজ্ঞাসা কোনো করছিলাম একটা, যে কত সময় জি, লাগতে পারে, মানে আমরা কত সময় ধরে নেবো যে আচ্ছা। সেটা না, আচ্ছা, এই প্রশ্নটা অলরেডি আপনার কাছে করছি না, যে অনেক কিছু কত নষ্ট হয়ে গেছে সময় এত না। বছর, প্রতিষ্ঠান থেকে হুম শুরু হুম। করে ব্যক্তি, অনেক জায়গায় আপনি বলছেন যে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠান বিশেষ করে, আপনারা হ্যাঁ। মানে হুম রাজনীতিবিদরা নষ্ট হননি তো? মানে আপনারা হুম। ঠিক আছেন তো, যারা আসলে দায়িত্ব নিচ্ছেন? এত বছরে আপনারাও অনেক কিছুর মধ্যে দিয়ে গেছেন, আপনারা নষ্ট হয়ে যাননি তো? নষ্ট তো, নষ্ট রাজনীতি তো আমরা গত 4টা টার্মে দেখেছি, বিশেষ করে 2008 থেকে 24-এর এই 36 দিনের 5ই আগস্ট পর্যন্ত যে নষ্ট রাজনীতিবিদ আমরা তো দেখেছি, যে যারা রাজনীতির নামে মানুষকে হয়রানি করেছে, পাখির মতো গুলি করে মেরেছে, যাদের সাধারণ নাগরিক হিসেবে মানুষের যখন কোন রকম বাঁচার যে জীবনের যে আপনার অধিকার সেটা পর্যন্ত ছিল না, কথা বলা তো দূরের কথা, আপনি কি মত প্রকাশ তো আমরা করতে পারিনি। আমরা যখন সভা করেছি, সমাবেশ করেছি, রাষ্ট্র তখন দানবের মতো সমস্ত তাদের শক্তি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। কাজেই নষ্ট রাজনীতি, নষ্ট যে কালচার, নষ্ট যে ট্রেডিশন, সেই নষ্ট সময় থেকে একটা ভালো সময়ে উত্তরণ, ভালো রাজনীতিতে ফিরে আসা, একটা ভালো সংস্কৃতি, ভালো ঐতিহ্য, এটা তো অবশ্যই শুরু হয়েছে, এবং সময়ে এটা সবচাইতে বড় জি, উত্তর এই দিবে বলে আমি সময়টাই, এই বিশ্বাস করি। সময়টাই আসলে দেখবার বিষয়। হুম মানে হুম। এই জি। অভিযোগগুলো আপনারা যেই যে বিষয়গুলোর মধ্যে দিয়ে গেছেন, এখন দেখা যাচ্ছে মানে হুম। তারা তো পরাজিত হয়ে গেছেই বটে আওয়ামী লীগ। পালিয়ে বাট গেছে। আওয়ামী লীগের হুম। ধরেন নেতারা থেকে শুরু করে তৃণমূল কর্মীরা এখন এরকম অভিযোগ করে যে তাদের উপর নানান রকম নির্যাতন হচ্ছে, যেটি আসলে অন্যায়ভাবে বা অযাচিতভাবে হচ্ছে। আপনি বলছেন মানে সেটার কতটা যৌক্তিকতা আছে আর কতটা যৌক্তিকতার বাইরে, সেই প্রশ্নটাও আপনার কাছে করছিলাম। সময় কতটা লাগবে হুম। সেই প্রশ্নটাও আপনার কাছে করছিলাম। না, সময় কতটা লাগবে এটা ভাই কেউ আমরা হাত গোনা জানি না। সময় আপনার মনে তারপরে করেন আপনাদের 10 পরিকল্পনা আছে বছর না? না না, সেটা না, আমাদের যেটা শুরু হয়েছে এই 3 মাস তো যথেষ্ট একটা পজিটিভ ইম্প্যাক্ট এই সরকার তো অলরেডি দেখিয়েছে, যে তারা যেহেতু ওই রকম যার যেগুলো যেগুলো আওয়ামী লীগ করেছে সেই একটা রাস্তাতেও আমরা হাঁটছি না, দুর্নীতিতে আমরা যাচ্ছি না। আমাদের কিছু কিছু যেই নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যখন এসছে, আপনি দেখেছেন যে কি ভীষণ রকমের কঠিন অ্যাকশন, অনেক সময় আপনারা জানতেও পারেন না, কারণ একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল, একটা সংগঠনের দুটো দিক থাকে। কিন্তু আমি আপনাকে বলছি যে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না, যেটা আওয়ামী লীগ করেছে এটা আমরা করব না। আচ্ছা, আওয়ামী লীগ খুবই যেটা ভালো মানুষ কথা। খুন হ্যাঁ, করেছে, খুবই ভালো কথা। আমরা সেটা মানুষ আপনারা খুন যদি করা, গুম করা, হ্যাঁ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা না। এই আপনারা তিন যদি ভালো মাসে পথে হাঁটতে এইরকম পারেন, সেটা নিশ্চয়ই অনেক অনেক চেষ্টা করছি শুভকামনা আমরা আপনাদের জন্য। সেই চেষ্টার জন্য এখনো। শুভকামনা। কিন্তু জি আপনি বলছেন জি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ আসলেই ব্যবস্থার কথা। জি। কিন্তু ধরেন এই যে হুম সম্প্রতি কুমিল্লা হুম জেলা পরিষদের প্রশাসক, যিনিও বিএনপির একজন নেতৃত্বেও আছেন, তিনি হুম হুম বললেন, জনাব মোশতাক সাহেব, হুম তিনি বললেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং সাবেক হুম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের বিরুদ্ধে 25 কোটি টাকা নেবার অভিযোগ করলেন। এবং হুম তখন দুজনেই তার ব্যাখ্যা দিলেন এবং বললেন তিনি কাঁচা মিথ্যা কথা বলছেন, জেলা পরিষদের প্রশাসকের হুম বিরুদ্ধে বলছেন। আবার জেলা পরিষদের হুম প্রশাসক ব্যাখ্যা দিলেন যে 2 জেলায় হুম, অস্বাভাবিক বরাদ্দ তারা নিয়ে গেছেন। মানে বাকি 17 ঠিক। উপজেলায় যেখানে 5 লাখ, 6 লাখ, 26 লাখ এরকম ম্যাক্সিমাম গেছে, সেখানে হুম 15 কোটি, সেখানে 10 কোটি এক করে নিয়ে একটা, গেছেন। তো এরকম হ্যাঁ অভিযোগ এক উঠছে। একটা, আপনি বললেন যে অভিযোগ উঠলে হ্যাঁ ব্যবস্থা, মানে এইসব অভিযোগের তো কিছুই হচ্ছে না। আরেকটু যোগ করি, না আরেকটু যোগ এটা করি। না, ধরেন যিনি এখন হ্যাঁ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব সাত্তার হুম সাহেব, হুম তিনি যখন হুম অন্তর্বর্তী সরকারের সময় বলেছিলেন 8 জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ আছে তার কাছে, কোথাও একটু তো ঘেটেও দেখা হলো না যে আসলে আছে কিনা বা কি আছে। হলো কি? না, আপনারা কোথায় দুদক আসলে কাজ ব্যবস্থা করছে নিচ্ছেন? না, দেখেন কুমিল্লার যে বিষয়টা যেটা জেলা প্রশাসক হিসেবে বলেছেন, সেটা যে 2 জন ছাত্র নেতা গণ অভ্যুত্থানে তাদের যেই অবদান আছে, কিন্তু তারা ইন্টারিম গভর্নমেন্টে তাদের আবার ওই উপদেষ্টা হিসেবেও ছিল সেখানে। জেলা প্রশাসক যেটা বলেছেন যে দুটো ইউনিয়নে 15 কোটি আসিফ মাহমুদ, আর আরেকজন উনি হাসনাত 10 আব্দুল্লাহ। কোটি জি, হাসনাত আব্দুল্লাহ। তো ওই জিনিসটা, এটা আসলেও যে একটা নর্মাল একজন উপদেষ্টা থাকা অবস্থায় এই ধরনের এটা করা যায় কিনা, কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা শব্দ আছে,
কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এখন আমি যেখানে আছি সেই জেলায় মনে করেন আমি একটা ইউনিয়নে 15 কোটি টাকা দিয়ে দিলাম, আর ওখানে আছে 9টা ইউনিয়ন, আর 8টা ইউনিয়নে আমি ওই 2, 3, 4 দিলামই না। তো এটা তো বৈষম্য হয়ে গেল। এই বৈষম্যটা তো করা, এটা খুব এটা অনাকাঙ্ক্ষিত আমি বলবো। একজন যিনি আপনার প্রতিনিধি, যদিও তারা জনপ্রতিনিধি, ইলেকশন যেহেতু হয়নি সেভাবে আমরা বলতে পারছি না, কিন্তু তারপরও এটা অনাকাঙ্ক্ষিত ছিল, ওই ওই ঘটনাটা কুমিল্লার। এবং সেই সাথে এই ঘটনাটা ছিল আপনার ইন্টারিম গভর্নমেন্টের টাইমে। পরবর্তীতে এখন যখন আবার ধরেন নানান ইন্টারিম কথা, গভর্নমেন্টের টাইমে তখন হাসনাত আবদুল্লাহ শুধুমাত্র একজন নেতাই ছিলেন, মানে তার তো আসলে কোনো সম্পৃক্ততা জি ছিল না না, সরকারের সাথে। উনি হ্যাঁ তাহলে তিনি উপদেষ্টা, কিভাবে হ্যাঁ নিলেন ওইখানে, মানে তিনি নিলেনটা 10 কিভাবে? কোটি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, না সেটা নিয়ে তো কথা আমরা বলছি, আপনি নিশ্চয়ই শুনেছেন, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং এখানে যেই সংগঠনগুলো আছে যেগুলোর কাজ হচ্ছে এই রকম কোনো জিনিস আসলে বিষয় সেগুলোকে খতিয়ে দেখা, সেটার জন্য তো অপেক্ষা করবার ব্যাপার না, আছে, টাইমের কতদিন? ব্যাপার আবারও আছে। আবারও কতদিন? মানে ধরেন অপেক্ষা, ধরেন না ওই যে কতদিন, না প্রধানমন্ত্রীর না, মুখ্য সচিব যখন অন্তর্বর্তী সরকারের সময় ছিল হুম বলেছিলেন ৮ জন হুম উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তখন বিএনপি বলেছিল উনি হুম আমাদের দলের কেউ না। কিন্তু এখন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, খুবই গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন। মানে তিনি যে না সেটা অভিযোগটা ঠিক আছে। করেছিলেন সেটারও তো কোনো আমলে নেওয়া অভিযোগ, হলো না। মানে কেউ না খতিয়ে দেখল না। অভিযোগ, দেখেন অভিযোগ তো আসে, অভিযোগ আসে, অভিযোগ খতিয়ে দেখা হয়। যদি অভিযোগের সত্যতা থাকে, সত্য অনুসন্ধান, এটার জন্য এমন নয় যে আজকে হয়নি দেখে কালকে হবে না, বিষয়টা কিন্তু এরকম না, এরকম না। বিষয়টা হচ্ছে কি, কখনো হতে পারে যে আপনার প্রসেস এবং প্রসিডিউর মনে হচ্ছে যে এটা স্লো, এটা ধীরে ধীরে হচ্ছে, কিন্তু হচ্ছে, কোথাও না কোথাও কিছু হচ্ছে, একদম এমন না হচ্ছে না যে জনাব কেউ ফারহানা কাউকে, নাসির, কেন না বলছি মানে ব্ল্যাঙ্ক, কিছু কিছু জায়গায় একদম হ্যাঁ হচ্ছে না। ধরেন ব্ল্যাঙ্ক চেক, তখন হ্যাঁ আপনারা হ্যাঁ নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের একজন সাবেক হুম সংসদ সদস্য শাম্মী আক্তার, তার বাসায় চাঁদাবাজির অভিযোগেও আসিফ মাহমুদের নামটা উঠে হ্যাঁ ওই আসলো। ঘটনাটা কিছুই হ্যাঁ কিন্তু হলো দেখেছি না, আমি। কেউ একবার তদন্ত করেও দেখলো না। যিনি না, যাকে মেইন মূল হ্যাঁ অপরাধী তাকেও গ্রেপ্তার করা হলো, হুম তিনিও বললেন আসিফ মাহমুদের নাম। তখনও তদন্ত হয় হুম নাই, এখনো তদন্ত হয় নাই। তখনকার যে না দুর্নীতির এই অভিযোগগুলো জিনিসটা, তখনও তদন্ত হয় নাই, হ্যাঁ এখনো তদন্ত হয় নাই। হ্যাঁ হচ্ছেটা কোথায়? না সেই জিনিসটা, এই যে আপনি যে ঘটনাটা বললেন, এখানে তো আমি কয়েকদিন আগেই দেখলাম, আপনিও নিশ্চয়ই দেখেছেন যে তাদেরই একজন ছাত্র নেতা, উনি কতগুলো সুনির্দিষ্ট ওই যে কথাবার্তা হুম। অভিযোগ সেটা করেছেন, এবং সেটা আসিফ মাহমুদ হ্যাঁ ওনার দিকেই তো তীর ছুঁড়েছেন। তো সবকিছু মিলিয়ে আমি তো বললাম যে দেখেন যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আবার শুরুর থেকে একেবারে রিবিল্ড করে এখন সেগুলোকে দাঁড় করানো, এবং সেগুলোর আপনার দাঁত নখ সবই থাকবে, এমন নয় যে এটাকে এখানে কেউ কাউকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে না। একটু অপেক্ষা করতে হবে। একটা জিনিস কি জানেন, যে যে জিনিসগুলো আপনারা হয়তো প্রম্পট খুব তাড়াতাড়ি দেখতে চাচ্ছেন, কিন্তু আপনি জানেন যে এই সরকারটা গঠন করবার 10 দিনও হয়নি, তখনই মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, সেটার যে একটা ইম্প্যাক্ট আমাদের দেশে অন্যান্য দেশের মতো হয়েছে, তেলের দাম গ্যাসের দাম দেখেছেন আপনি, এবং যেই লাইন আর্টিফিশিয়াল ক্রাইসিসও সেখানে আপনার কেউ কেউ তৈরি করতে চেয়েছে এবং অস্থিতিশীলতা তৈরি করতে চায়। তো সবকিছু মিলিয়ে এখানে যে খুব একটা মানে চ্যালেঞ্জ নেই, বিষয়টা তো এরকম না, নিশ্চয়ই, পায়ে পায়ে চ্যালেঞ্জ আছে, পায়ে নিশ্চয়ই। পায়ে। এরকম একটা দেশ হ্যাঁ চালাতে গেলে ভীষণ চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, থাকবেই। কিন্তু মানে নিশ্চয়ই। চ্যালেঞ্জ তো হ্যাঁ থাকবেই। আমরা কিন্তু আমার সেটাই প্রশ্ন হচ্ছে বলছি। সেই চ্যালেঞ্জ হ্যাঁ মোকাবেলা হচ্ছে বলে এই দিকে তাকানো যাচ্ছে না। না বিষয়টা না তো তেমন হচ্ছে না। সেটা, না সেটা না, চ্যালেঞ্জ, আমি তো ওইটাই বললাম। হয় কি, যখন চ্যালেঞ্জ গুলো অন্য লেভেলে আসে, মনে করেন আওয়ামী লীগ তারা পালিয়ে গেছে, কেউ ভারতে গেছে, আমেরিকা ইংল্যান্ড পৃথিবীর সব দেশেই ছড়িয়ে গেছে, তারা তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা আছে, আপনার দুর্নীতির টাকা, পাচার করা টাকা। তো তারা বিভিন্ন পিআর ফার্ম, তারা আপনার লবিস্ট ফার্ম যে নিয়োগ করেছে, সেটা তো প্রথম আলোতে তারা থাকতেই হুম, আপনার এসেছে যে একের অধিক লবিস্ট ফার্ম। তো তারা তো আপনার বসে থাকবে একেবারে আমাদেরকে খুব সুখে শান্তিতে থাকতে দেবে, হুম, হুম, বিষয়টা তো মোটেই এরকম না। নিশ্চয়ই। তারা তো চেষ্টা করছে যতভাবে পারে, যত কর্নার থেকে পারে, তাদের বিভিন্ন রকম হুম, দূরভিসন্ধি নিয়ে, তাদের বিভিন্ন রকম যে এজেন্ডা আছে খুবই সেগুলো স্বাভাবিক। নিয়ে হুম, সেটা করার তারা প্রাণপণ চেষ্টা হুম, হুম, করছে। তো সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যেতে। আমরা চেষ্টা করছি ওই তাদের যেই একটা ঘৃণার রাজনীতি, বিভক্তির রাজনীতি তারা যেটা ছড়িয়েছিল 17 বছর দেশে,
সেখান থেকে বেরিয়ে এসে আমরা চাচ্ছি যে এই দেশটাকে নিয়ে সব মানুষজনকে খুবই নিয়ে ভালো কথা, কিন্তু একটা তাই বলে কি যাদের সলিডারিটির বিরুদ্ধে মাধ্যমে। অভিযোগ, সুনির্দিষ্ট হ্যাঁ, দুর্নীতির অভিযোগ বা এরকম অভিযোগ না না, আমি তো গুরুত্বপূর্ণ, বলেছি আমি যে বলছি যে কোনো কিছুতে ব্ল্যাঙ্ক দায়িত্বশীল চেক নো। ব্যক্তির কাছ থেকে যখন অভিযোগগুলো আসছে তখন সেগুলোর বিরুদ্ধে ব্ল্যাঙ্ক চেক না দেওয়া হলেও কোনো তদন্ত শুরু হয় নাই, এখনো পর্যন্ত কোনো তদন্ত হয় নাই, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, না এগুলো আমরা হবে, দেখছি। হয়নি না, এবং হয়নি ধরেন বলে যে হবে না, না এটা তো এমন না, হয়নি, এখন পর্যন্ত হয়নি। এখনো অনেক জিনিস আছে যেটা দেখা যায় না। এটা হয় কি, সত্য অনুসন্ধান, আমি যে কথাটা বললাম এটা তো সহজ না। এটার যে প্রসেস আছে, প্রসিডিউর আছে, বলে না আপনার জাস্টিস হারিড জাস্টিস বারিড, আবার জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। কাজেই এটা তো ইন বিটুইন হতে হবে। ওই যে আবার ওই কথা যে এটার একটা যৌক্তিক পর্যাপ্ত, হ্যাঁ সেটা সময় দিতে হবে। আর একটা গভর্নমেন্টের জন্য 3 মাস প্লাস টাইম, ইট ইজ নাথিং, হ্যাঁ, কিচ্ছু না। ধরেন এটা ধরেন আপনার এই 17। প্রশ্নটাও আপনাদের জি দিকে ওঠে বা এই প্রশ্নের তীর জি। আপনাদের দিকে ছোড়া হয় যে আপনারা কি আসলে কোনো রকম সমঝোতা বা হুম হুম, সুবিধাভোগী হিসেবে একরকম দায় মুক্তি দিচ্ছেন কিনা? হামে শিশু মারা গেল, কাকে? সেখানেও ইউনিসেফ থেকে শুরু করে দেশে হুম বিদেশে সবখানে আসলে অন্তর্বর্তী সরকারের দিকে একটা তীর ছোড়ে, তাদের গাফিলতি ছিল, অদূরদর্শিতা ছিল, কিন্তু সেখানে খুব শক্ত জবাবদিহিতার জায়গা নাই। স্বাস্থ্য উপদেষ্টাকে কখনো কিছুতে জিজ্ঞাসাবাদও করা হলো না সেই বিষয়টাতে আসলে কি হলো। আবার ধরেন এই বিষয়ে এতগুলো অভিযোগ উঠলো, সেগুলো হয়নি বলে হবে না এরকম একটা অবস্থায় রয়ে যাচ্ছে। কবে হবে বা কিছু কেন হচ্ছে না সেই বিষয়ে না আমরা জানতে পারছি না। আসলে কোনো না, সমঝোতা সমঝোতা বা একদম একরকম না, দায় মুক্তি একদম দেওয়ার না। প্রক্রিয়া আপনারা আছেন কিনা? যেমন করে না ধরেন না, ১/১১ দেখেন। সুবিধাভোগী হিসেবে যখন ক্ষমতা নিয়েছিল আওয়ামী লীগ, তাদেরকে একরকম দায় মুক্তি দিয়ে দিয়েছিল। হুম, আপনারা কি ইন্টারিম সরকারকে একরকম দায় মুক্তি দিচ্ছেন না কিনা? না, সেটা আমরা দিচ্ছি না। আপনি জানেন যে হামের টিকা, এটা অত্যন্ত দুঃখজনক যে শিশুদের এই টিকাটা ইন্টারিম গভর্নমেন্টের তারা যে কেনেনি এবং দেয়নি, এটা নিয়ে আমার দলের একেবারে অনেক উপরেও সমালোচনা হয়েছে, আচ্ছা। আপনি নিশ্চয়ই হুম। শুনেছেন সেটা। এবং সেই সাথে শুধু ইন্টারিম গভর্নমেন্ট না, তার আগের লাস্ট কয়েকটা বছর আওয়ামী লীগ একই পথে হেঁটেছিল, তারা হামের যে ভ্যাকসিন সেটা কিনে নাই। তো সেই কারণে এই যে আমাদের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত, মনে করেন এই একটা রুমে না আমি ধরেন আমার 2 হাবের বাচ্চা নিয়ে ভ্যাকসিন যদি কত থাকি। পার্সেন্ট দেওয়া হয়েছে তার তো একটা হিসাব আছে। সেই পার্সেন্টেজে তো আ- আগের আ- দিকে ভালোই ছিল। মানে ৯০ হুম বা শতাংশের কাছাকাছি বা হুম, ৯০ প্লাস, 89, হ্যাঁ হ্যাঁ ছিল, এরকম ছিল। 89, হ্যাঁ ছিল, হ্যাঁ ছিল। কিন্তু হয়েছে কি, আমাদের দেশটা এমন যে 68,000-এর উপরে যে গ্রাম, এখন আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছি, একটা ঘরে মা বাবা বাচ্চাদের নিয়ে যখন থাকা হয়, আপনি জানেন যে হামটা খুব ছোঁয়াচে, অসম্ভব ছোঁয়াচে। এখন 4-5টা ভাই বোন হলে, একটা ভাই বোনের কারো হলে 5 জনেরই হয়। তো এইভাবে ওই ভ্যাকসিনেশনটা আওয়ামী লীগের লাস্টের কয়েক বছর প্লাস ইন্টারিমের এই যে 18 মাস, আর আমাদের সরকারটা আসার পরই হামের ভ্যাকসিন, আপনি আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন, ওনার কথা আপনি নিশ্চয়ই শুনেছেন, যে বলেছেন যে কিভাবে অ্যাগ্রেসিভলি আমরা চেষ্টা করছি, এত রকম অ্যাডভার্স যে সিচুয়েশনের ভিতর আছি তারপরও। কাজেই এটা একটা নির্বাচিত সরকার, যাদেরকে ম্যান্ডেট দিয়ে জনগণ সংসদে পাঠায়, আর তাদের সাথে যারা আপনার কোনো নির্বাচন, কোনো ভোটের তোয়াক্কা না করে জোর করে বসে থাকে, তাদের যে তফাৎটা। আর অনির্বাচিত ইন্টারিম তো অনির্বাচিত, ইন্টারিম তো আর নির্বাচিত কোনো সরকার ছিল না, তারা এসেছিল একটা ফর দ্য টাইম বিং, একটা আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে নেচার, যদিও তাদের বেলায় টাইমটা এটা লিঙ্গার করেছিল। আমরা তো হ্যাঁ, 90 দিন মানে 90 দিন প্রশ্নটা বলি। ছিল এখানে জি যে হামের টিকা কেনা বা জি। হামের না, টিকা কেনার একটা হুম, প্রতিষ্ঠিত পদ্ধতি ছিল, যেটাতে আগের হ্যাঁ সরকার ছিল। বা তার আগের সরকার, মানে এই টিকার হুম বিষয়ে আমি দেখছিলাম একটু পড়াশোনা করে, হুম হুম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে এই প্রক্রিয়ার হুম, আওতাধীন মানে শুরু হয় এবং তারপর থেকে সরকারগুলো এটা কন্টিনিউ করে আসছিল। আওয়ামী লীগ সব সময় সরকারের সময়ও সেটি বেশ ভালোভাবেই চলছিল। অন্তর্বর্তী সরকারের চলেছে, সময় এই হ্যাঁ। চেইনটা ভেঙে ফেলা হুম হলো যখন আসলে মানে এই খবরগুলো আমরা হুম, পাচ্ছি। এখন তার বিপরীতে ব্যাখ্যা কি আছে, কেন সেটা হলো না, সেই বিষয়ে কোনো জবাবদিহিতা হচ্ছে না বলেই প্রশ্ন, যে আসলে কি কোনো ভালো ব্যাখ্যা আছে কিনা, কেন হচ্ছে না, কেন সেই জবাবদিহিতাটা হচ্ছে না বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। না এবং হচ্ছে, সাথে সাথে না এটাও, হবে, কেন ধরেন এটা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে বলেছে বলেছে স্বাস্থ্যমন্ত্রীকে কিংবা। আমরা বলতে শুনলাম ডেঙ্গুর ফ্রি চিকিৎসা হবে, ডেঙ্গু রোগীদের চিকিৎসা, এবং হুম, যাদের পরীক্ষা নিরীক্ষা সেগুলোতেও একটা বড় ছাড় থাকবে। হামের শিশুগুলো মারা যাচ্ছে, তারা রাষ্ট্রীয় গাফিলতিতে তারা টিকা পায় নাই। একটা প্রতিরোধযোগ্য মানে এটা একটা অসুখ ছিল, সেটি প্রতিরোধ হুম, করা যায় নাই, কিন্তু তাদের কোনো সহায়তা নাই, তারা মারা যাচ্ছে, ফ্যামিলি নিঃস্ব হচ্ছে, এটা কেমন বিচার? এটা খুব দুঃখজনক, ভীষণ দুঃখজনক এটা। একটা শিশুর মৃত্যু একটা পরিবার, এটা অসম্ভব অনাকাঙ্ক্ষিত।
খুবই দুঃখজনক একটা বিষয়। এটা এতটাই আপনার সেনসিটিভ যে এটা নিয়ে আমরা সবাই সমানভাবে কিন্তু উদ্বিগ্ন। বাচ্চার মা হিসেবে বলেন, একজন নারী হিসেবে বলেন, একজন নাগরিক হিসেবে বলেন। কাজেই এটা ইউনিসেফ যে কথাটা বলেছে যে টাইম অ্যান্ড এগেইন তারা বলেছে হামের ভ্যাকসিনের কথা, কিন্তু কান দেয়া হয়নি কিংবা কেনা হয়নি। উচিত ছিল কেনা, কারণ একটা দায়িত্বে যখন কেউ আসে তখন আমাদের অনেক, আমি তো বললাম যে আমাদের পায়ে পায়ে অনেক অসুবিধা আছে। এই যে নিয়ে এসছে অর্থনীতি ভঙ্গুর শেষ করে দিয়ে গেছে, দুর্নীতি করে সয়লাভ করে দিয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো মিশিয়ে দিয়ে গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে। তারপরও যা করার আমাদের এই সরকারটা তো চেষ্টা করছে উইথ দেয়ার একেবারে ভীষণভাবে সিনসিয়ারলি। কাজেই হামের এটা খুব অ্যাগ্রেসিভলি আমরা চেষ্টা করছি যে আর একটা শিশুও কিন্তু ইতিমধ্যেই আপনার হাম তো ছোঁয়াচে, সংক্রামক একটা অসুখ। এটা যে ঘটনাগুলো ঘটেছে, যেই মৃত্যু আমরা দেখেছি, এটা আমাদেরকে অসম্ভবভাবে কষ্ট দিয়েছে। আমি আশা করব যে এরকম আর কোনো ঘটনা সামনে আমরা যেন ইনশাল্লাহ না দেখি। সে তো বটেই, সেই আশাটা করতেই চাই। জি, কিন্তু ধরেন জি। মানে আপনি আইনজীবী হিসাবে জানবেন, আপনি অনেক ভালো জানবেন যে ক্ষতিপূরণেরও একটা অবহেলা, আমি ব্যবস্থা জানি, আছে, তাই আমি না? জানি। একটা হ্যাঁ, জি। সেটি যে যার কারণে এই অপরাধটা মানে এই ক্ষতিগ্রস্ত হুম, হচ্ছেন, তার কাছ থেকে হুম, ক্ষতিপূরণ দিয়ে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যবস্থা। হুম, সেরকম কিছুই হচ্ছে না, হুম। মানে তাদের পাশে কেউ নেই যেন মনে হয়। তারা মারা যাচ্ছে। না, 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 আছি আমরা, না আমরা আছি, আমরা চেষ্টা করছি। আপনি দেখেছেন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী উনি কিন্তু বলেছেন, বারবার বলেছেন এই গত 3 মাসে যে আমরা হামের এই সিচুয়েশনটা খুব নাজুক, দুঃখজনক যে এই যে শিশু মারা গেছে। কাজেই আর একজনও যে এটাকে প্রিভেন্টিভ মেজার্স যেগুলো আছে বিশেষ করে ভ্যাকসিন, তো এই দিকে ভীষণ নজর আছে। জি। যেটা হয়ে গেছে হয়েছে, অবহেলাজনিত যে ঘটনা, এটার জন্য আশা করব যারা আমাদের এখানে আছেন নীতি নির্ধারণী পর্যায়ে ওনারা দেখবেন, এটাকে ভেবে দেখবেন, কারণ এটা তো আসলে মানা যায় না। এটা তো খুব কঠিন জি। সে আমাদের কারণেই জন্য। আপনার কাছে প্রশ্ন যে এই জি, বিষয়গুলো আসলে মানা জি। যায় না। কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা অন্তত ওই যে দৃশ্যমান হতে হবে আপনি বলছিলেন। হুম, সে দৃশ্যমান জি। অন্তত আমরা এখনো হতে দেখছি না। হবে, ফলে হবে, হবে ইনশাল্লাহ। ফলে হ্যাঁ, এই প্রশ্নটা করছি। মানে শিশুরা একের পর জি, এক মারা গেছে। ৫-৬০০ র কাছাকাছি শিশু মারা গেছে। কিন্তু এখনো হবে, হবে শুনছি। ফলে প্রশ্নগুলো বারবার জি, আপনার কাছে করছি। অন্য আরেকটা হ্যাঁ, প্রসঙ্গে যাই একটু। যে জি, মানে অনেকগুলো হুম, প্রসঙ্গ আসলে আছে। ও আচ্ছা, এটার মধ্যেও আরেকটু আছে। মানে আমি যেটা জিজ্ঞাসা করছিলাম যে বিরোধীদের প্রতি একটু হুম, বিশেষ মানে মানে কোথাও একটা সমঝোতা কোথাও একটা হচ্ছে কিনা। হুম, আপনাদের বেশ না, হুমকি-ধামকির মতো বিষয় দেখা যাচ্ছে। বাউফলের এমপি শফিকুল ইসলাম মাসুদ হুম, তিনি দেখলাম তিনি বলছেন যে নির্বাচনের আগে তিনি ওসিকে সরিয়েছেন, মেজরকে সরিয়েছেন। তিনি শুধু ভোটে না পাওয়ারেও তিনি ক্ষমতায় এসেছেন এবং মটকা গরম করে ফেলা কথা তিনি বলছেন। মটকা হুম, গরম করবেন না, করলে হুম, হুম, সামলাইতে পারবেন না। মানে এই হুমকি আপনারা কিভাবে নিচ্ছেন? মটকা হুম, কেন গরম করছেন? মটকা গরম করলে কি হুম। হতে পারে? না, এই আমরা না রাজনীতিতে, এই যে আমরা আওয়ামী লীগের বেলায় এই জিনিসগুলো দেখেছিলাম, এই হুমকি ধামকি এই কালচারটা যেটা শুরু হয়েছে, এটা হয় কি একটা অনেক বড় দলে, অনেক বড় একটা সংগঠনে, যেখানে হাজার না হাজার হাজার না তার থেকেও বেশি মানুষ সম্পৃক্ত আছে, উপর থেকে একদম তৃণমূল পর্যন্ত লক্ষাধিক নেতাকর্মী থাকে। তো সেই রকম অবস্থায় একজন একটা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করলো। তো এই ধরনের মন্তব্যের কারণে, এই কোনো কোনো কর্মকাণ্ডের কারণে আপনি জানেন যে আমাদের বহু বহু নেতাকর্মীকে কিন্তু একেবারে প্রাথমিক সদস্য পদ সহ তাদেরকে বহিষ্কার করা হয়েছে, যাদেরকে এখনো ফেরত নেওয়া হয়নি, আজও না। এবং শাস্তিমূলক, আমি বলেছি কিন্তু একটা এক্সটার্নাল আপনারা যেটুকু দেখেন, আর একটা থাকে ইন্টারনাল। ওইটা হয়তো বা অনেক রকম ব্যাপার থাকে যে আপনার সবকিছু তো একটা অর্গানাইজেশনে সবই আপনাকে মানে একদম খোলাসা করে সেটা হয় না। তো ওই রকম অবস্থায় কেউ অতি উৎসাহ থেকে আওয়ামী লীগের মতন এই ধরনের কথাবার্তা, কর্মকাণ্ড, এটা আমাদের দলের একদম প্রধানমন্ত্রী যিনি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, অসম্ভব রকম উনি ডিসকারেজ করছেন, অপছন্দ করেন। এবং ওনাকে আপনি দেখেছেন যে উনি ওনাকেও মাননীয় বললে উনি বলেন যে আপনারা ডাইরেক্ট অ্যাড্রেস করেন। যে এমন একটা চেঞ্জ উনি নিয়ে এসেছেন বাংলাদেশের যে রাজনীতি, রাজনীতির যেই কালচার, রাজনীতির যেই ট্রেডিশন। আপনি দেখেন যে আগে যখন শেখ হাসিনা রাস্তাঘাটে গেছেন, আমি নিজে ঘন্টার পর ঘন্টা কোর্টে যাব, কাকরাইলের মোড়ে আমার গাড়ি থামিয়ে রেখে দিয়েছে, আমি বসে আছি, আর রিক্সা থামে দাঁড়িয়ে আছে, সিএনজি, সব মানুষ বকাবকি করছে, কিন্তু কেউ পাখিও যেতে পারছে না। কেন? প্রধানমন্ত্রী যাবেন। আর এখন চিত্রটা হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই বসে থাকেন সবার আগে, 24টা গাড়ির বহরও ওনার নেই,
24টা আগে পিছে যে গাড়ি প্রোটোকল ওগুলো উনি নেন না, উনি নিজে বসে থাকেন। এবং আপনি দেখেছেন যে অসম্ভব পজিটিভ একটা চেঞ্জ যেটা উনি নিয়ে এসেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের আপসহীন দেশনেত্রী ওনার পুত্র, যোগ্য পুত্র হিসেবে আশা করি জি। যে এই পজিটিভ ইম্প্যাক্টটা আমাদের মধ্যেও আসবে, কিন্তু হয়তোবা আমরা আমাদের একটু সময় জি, লাগছে, এই আসলে আর এই কি। পজিটিভ মানে জি পজিটিভ ইম্প্যাক্টের নিশ্চয়ই খুব প্রশংসনীয় কিছু বিষয় জি আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু মানে জি আসলে কাজ কি জি হচ্ছে সেই প্রশ্নটা যাব, কিন্তু এই হুমকিগুলোকে আমি আপনার কাছে প্রশ্ন করছিলাম যে এই হুমকিগুলোকে আপনার কি আমলে জি নিচ্ছে না? ধরেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, তিনিও আসলে হুম গণঅভ্যুত্থানের পর তিনিও একটা খুব পরিচিত হুম মুখ, নানান রকম কথাবার্তা। তিনি মাশরাফির হুম পোড়া বাড়ির সামনে, মানে যেটি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাড়ির সামনে হুম দাঁড়িয়ে বলছেন যে হুম যারা নির্বাচিত হয়েছেন তারাও হুম। ফ্যাসিবাদ হতে চাইলে তোমাদেরকেও পুড়িয়ে দেওয়া হবে, এরকম কথাবার্তা বলছেন। হ্যাঁ, মানে এই বিষয়গুলো। দেখেন, হুম, খালি কলসি বাজে বেশি। কলসি যদি খালি থাকে খুব শব্দ হয়, আর ভরা কলসি তো অত শব্দ করে না। হুম, ভরা কলসি তো পানি আছে, তো ভরাই আছে। এখন হয় কি যে আপনি জানেন যে গত 18 মাসে জামাতের যে উত্থানটা হয়েছে, গত 18 মাসে এনসিপি দল গঠনের আগেই তারা কিন্তু নিউ ইয়র্কে ওই যে জাতিসংঘে চলে গিয়েছিল প্রধান উপদেষ্টার সাথে। এখন তার ওই সময়ে 18 মাসে ইন্টারিম গভর্নমেন্টের টাইমে আপনি দেখেছেন যে বহু ব্যাংক, ইসলামী ব্যাংক সহ, এবং বহু আপনার ইউনিভার্সিটি, এটা জামাত তারা কিন্তু আপনার নিয়ে নিয়েছিল। এখন সেখানে তারা কি বলছে আর কি করছে, মানুষ এগুলো খুব ভালো করে বোঝে এবং খুব ভালো করে জানে। আপনি দেখেছেন যে তারা এই যে অস্থিতিশীল, কখনো কখনো আমি তো বলেছি যে বড় যে লাইনটা হয়ে গেল, হুম, ওই যে গ্যাস এবং পেট্রোলের যে লাইনটা, মিডল ইস্টের যুদ্ধের যেই প্রভাব, নেগেটিভ প্রভাব, হুম, হুম, তো সেটার লাইনটা আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করেছিল। তখন যখনই আমাদের সংসদে 5 জন বিরোধী দল এবং 5 জন সরকারি দল নেতাদের, সাংসদদেরকে নিয়ে একটা কমিটি করা হলো, তখন দেখবেন আর একটু দাম যখন বাড়িয়েছে তখন ওই লাইনটা কিন্তু আর নেই। কাজেই সালাউদ্দিন উনি কি বললেন, আর আম্মার, আর সেই সাথে আরো কেউ কি বলছেন আমরা শুনছি। আমরা তো এটাও দেখেছি যে নারীদেরকে, 5% নারীদেরকে সরাসরি ভোটে নির্বাচন করবার এইবার ত্রয়োদশ এই সংসদ নির্বাচনের হুম, হুম। কথা ছিল, আমাদের দল থেকে কম হয়েছে, 5% হয়নি, সেটা আমরা জানি। ঠিক আছে, আশা করি ভবিষ্যতে আরো বেশি হবে। কিন্তু জামাত জুলাই সনদ, জুলাই সনদ তো বলেন, ওনারা তো সইও করেছেন, আমরাও তো সই করেছি, তার মানে কি অঙ্গীকারবদ্ধ আমরা, তাই তো জাতির কাছে। একজনকে নারীকে তো ওনারা দেননি। বরং অন দ্য আদার হ্যান্ড নারীদের নিয়ে ওনাদের কোন কোন নেতা কর্মীদের যে মন্তব্য নির্বাচনের আগে, সেটাও তো নিশ্চয়ই মানে এই আপনি অঙ্গীকার শুনেছেন, থেকে আমরা যার যেমন শুনেছি। সুবিধা সেরকম ভাবে সরে আসা যায়, তাতে কিছু হয় না, ওনারা না যেমন যাচ্ছেন না, আপনারাও সরে যাচ্ছেন। আসার না। না, আমরা সেটা দেখেন, আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আর যাই হোক অসম্ভব কিন্তু রাজনৈতিকভাবে সচেতন। হয়তো ভয়ের সময় 17 বছরে ওইভাবে কথা বললেই গুম, কথা বললেই খুন, কথা বললেই জেল, ফেসবুকে একটা লাইক দিলে জেল। আপনার ওই কত মাস একটা মেয়ে, খাদেজাতুল কোবরা, তাকে আটকে রাখলো, জগন্নাথের ইউনিভার্সিটির হ্যাঁ, মেয়েটাকে। তো এখানেও ইমিকে এইরকম তিন একটা, মাসের মতো আটকে রাখা হলো শুধুমাত্র 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল বলে, না আপনাদের সময়। এখন হয় কি, না এখন হয় কি যে দেখেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড আইনগতভাবে নিষিদ্ধ। আওয়ামী লীগ, আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, এখন সেই কর্মকাণ্ডের ভেতরে আপনি যে কথাটা বললেন সেটা পড়ে যায় কি না, প্রশ্ন কিন্তু সেখানে পড়ে যায় কি? অবশ্যই পড়ে। না, আমি সাতই সেটাই মার্চের বলছি ভাষণ যে কি মানে যদি, বাজানো 7ই মার্চে, সেটা কি আওয়ামী লীগের সেটা কর্মকাণ্ডের আপনি মধ্যে? ওইটাকে আলাদা করবেন না দয়া করে কোনো কিছুকে। যে আমি বলেছি আওয়ামী লীগের কর্মকাণ্ড আজ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের সময় আইন করে নিষিদ্ধ করা হয়েছে, এখন পর্যন্ত এটা সেই অবস্থাতেই আছে। বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ যেহেতু পাখির মতো গুলি করে হাজার হাজার ছাত্র জনতাকে মেরেছে কেবল 36 দিনেই, তাদেরকে বাংলাদেশের মানুষ কিভাবে কি চোখে দেখে সেটা তারা বুঝবে, সেটা তারা জানে। আওয়ামী লীগ জানে, তাদের তো কোনো অনুশোচনা অনুতাপ কিছু আমরা দেখিনি। তারা যে পাখির মতো ছেলেগুলোর লাশ একটার পর একটা ওই ভ্যান গাড়িতে উঠিয়েছিল, আগুন দিয়ে পুড়িয়ে দিল। তারপরে আপনার ওই পুলিশ এবং অন্যান্য তাদেরকে দিয়ে আমাদেরকে কি পরিমাণ অত্যাচার করলো, ইন্টারনেট বন্ধ করে আমাদেরকে মারলো, ধরলো, সবই তো করলো। কাজেই এটার সাথে এটাকে
অ্যাপল টু না, অ্যাপল অ্যাপল টু না, অ্যাপল আমি এইটার সাথে এটা তুলনা মিলাচ্ছিলাম না, নো। কিন্তু আমি তুলনা দিস ইজ করছিলাম যে আপনি অ্যাপল ওই টু ছাত্রীর অ্যাপল কথা না। বলছিলেন, ফলে আমি এই ছাত্রীর কথা বললাম, হ্যাঁ, তিনিও আওয়ামী লীগের সদস্য না বা আমি ছাত্রলীগ ওইটাই করার এই মেয়ে না, জন্যই আপনাকে বাম এখন একটি আমি দল এটার করতেন। হুম। এক্সপ্লেনেশনটা দিয়েছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বাই ল, বাই ল, এবং পাবলিকের মনে তাদের সম্পর্কে কি ধরনের ধারণা কাজ করছে সেটা তো বাংলাদেশে যে আছে তাকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। কাজেই এটা তো কঠিন কিছু না, নয় তারা পালিয়ে গেছে কেন, তারা ফেস করুক। আমরা তো ফেস করেছি, আচ্ছা, আমাদের জন্য তো কেউ ফুলের এখন তারা বিছানা এখন বিছিয়ে যখন দেয় ফিরে নাই। আসার কথা বলছে, এটা নিয়ে আপনাদের আসলে কোনো জি, প্রতিক্রিয়া আছে কিনা? এই বছরই নাকি ফিরবেন, অবশ্য অনেক যদি কিন্তু আছে, আপনাদের প্রতিক্রিয়া কি? জি, দেখেন, বন্দি বিনিময় চুক্তি এটা কিন্তু ভারতের সাথে আমাদের আছে, আওয়ামী লীগই করেছিল বন্দি বিনিময় চুক্তি। এখন একটা কূটনীতির ব্যাপার আছে, আইনের ব্যাপার আছে। এখন আইনের প্রতি কেউ যদি সহনশীল হন, আমাদের আঞ্চলিক যারা নেইবার ভারত সহ আছেন, আইন এক একটা দেশের ল অফ দ্য ল্যান্ড, আমার দেশের আইন আমার জন্য, তার দেশের আইন তার জন্য। এখন এটা আন্তর্জাতিক আইন না, বাংলাদেশের যে আইনে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডের যেই সাজা দিয়েছে। এখন আমাদের নেত্রী যেহেতু এটা তো ফেস করেছেন, আমরা তো ফেস করেছি এক একজনের বিরুদ্ধে 400-500 মামলা, তো যদি উনি নেতা হন উনি তো ফেস করবেন, এটা কিন্তু উনি তো ধরেন আসবেন। তারেক রহমানও বিদেশে ছিলেন, লন্ডনে ছিলেন, তার বিরুদ্ধেও না তারেক মামলা রহমানের চলেছে। তো সিনারিও ওয়াজ ভেরি ডিফারেন্ট। তারেক রহমান সাহেবের উপরে 1/11-তে যে অত্যাচার সেটা তো আপনি নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই। যে ওনার উপর যে নির্মম নির্যাতন করা হয়েছিল। ফেসবুকে তো ওই ভিডিওগুলো এখনো আছে। এমন একটা অবস্থা যেটার চিকিৎসা বাংলাদেশে ছিল না বিধায় ওনাকে ইংল্যান্ডে যেতে হয়েছিল, এবং সেখানে নির্বাসিত জীবন যাপন করে উনি এত বড় একটা দলকে যে উনি কিভাবে চালিয়েছেন, যেখানে আওয়ামী লীগ কি করেছিল পাশাপাশি। আওয়ামী লীগ আইনকে অস্ত্রের মতো ব্যবহার করেছিল, মনে হচ্ছে আইন হচ্ছে আওয়ামী লীগের হাতে মেশিন গান, আইন হচ্ছে আওয়ামী লীগের কাছে কামান। একেবারে কামানের গোলা বারুদ ছুড়ে একটার পর একটা মামলায় সাজা বাড়িয়ে আমাদের দেশনেত্রীর 5 বছরেরটা 10 বছর, মৃত্যুদণ্ড আমাদের নেতাকে, মৃত্যুদণ্ড আমাদের নেত্রীকে, যতভাবে সাজা দেয়া যায় আমাদের নেতা কর্মী আমাদের সবাইকে সহ, সেটাই আওয়ামী লীগ করেছিল। কাজেই আমরা সেই রাস্তায় কিন্তু হাঁটছি না। আর 1/11-তে আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি যে মনে সুখে আনন্দে উনি লন্ডনে গিয়েছিলেন বিষয়টা মোটেও তা নয়। কারণ উনি যখন আসতে চেয়েছিলেন, বাংলাদেশ হাই কমিশন যেটা আছে ইংল্যান্ডে লন্ডনে, তারা ওনাকে কোনোদিন ওনার যে পাসপোর্ট ছিল রিনিউ করতে দিয়েছিল, দেয়নি, ট্রাভেল ডকুমেন্ট কোনোদিন দেয়নি। এগুলো সবই আপনি জানেন, তাও বললাম কথাটা যখন তুললেন এক পেশে ভাবে আর কি, তখন আই হ্যাভ টু এক্সপ্লেইন ইট এগেইন অ্যান্ড এগেইন। জি, নিশ্চয়ই। আপনার কাছে এক্সপ্লেনেশন বলেন। জি, জানবার জি, জন্যই জি, বারবার মানে এই প্রশ্নগুলো জি, তোলা জি, যে না আসলে সেটাই সেটাই। কি হলো, জি, কার সাথে কি মেলে আর কার সাথে কি মেলে না। ধরেন বন্দি বিনিময় চুক্তির কথা বলছেন। সম্প্রতি ওই যে জি, চাঞ্চল্যকর যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হুম, হুম, যে বলেছেন বলেছেন। হাদি হত্যাকারী, তিনি হুম, বলছেন কাকে দিয়ে হুম, খুন করিয়েছেন সেটা তিনি জানেন। স্বরাষ্ট্রমন্ত্রী মানে জি, অমিত শাহ তাকে বলেছিলেন চেপে যেতে বিষয়টি। এই বিষয়গুলো বললেন, হুম, কিন্তু তারপরে আমাদের দেশ থেকে যে রিয়াকশনটা দেখলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায় তিনি বললেন যে পরাজিত হুম। প্রার্থীর বক্তব্য আমলে নিচ্ছেন না। এটি আসলে কেমন হলো? কেন আমলে নিচ্ছি না না, আমরা? সেটা 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 বলেছেন। সেটা তো এখন উনি এখন বলেছেন যে কথাটা, মমতা ব্যানার্জি যে কথাটা বলেছেন, যে আমি যদি এখন বলি তাহলে আহ, এটা একটা আনরেস্ট তৈরি হবে। তো হয় কি, একটা হচ্ছে কি স্থান, কাল আর পাত্র। আজকে উনি এই কথাটা কেন বললেন, উনি এই কথাটা আগে বললেন না কেন? আর যদি বলে থাকেন এর মধ্যে সত্যতা আছে, হুম। একদম পরিষ্কার করে বলে দিক, যার দিকে উনি ইঙ্গিত করছেন যে এই কথা উনি বলতে চাচ্ছেন। এবং সেই সাথে ওসমান হাদি, শহীদ ওসমান হাদি তার ভাই, উনিও একটা কথা দেখলাম হুম। বলেছেন। কাজেই সবকিছু মিলিয়ে আমি তো মনে করি যে সত্য জানার অধিকার আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের আছে। আমরা সেই সত্যটা জানতে চাই। আমরা কেন এটা শুনেছিলাম, পেপারে কেন নিউজ হয়েছিল ওসমান হাদি যখন তাকে হত্যা করা হয়, যে বর্ডার দিয়ে যারা প্রফেশনাল কিলার তারা অনুপ্রবেশ করছে, তারা আসছে এবং তারা হত্যা করবার পরে আবার সুন্দর চলেও গেল। এই শেল্টার গুলো কারা দিয়েছে, এগুলো কিভাবে হলো, কেন হলো, ওই মানে এই এগুলো আজকে না হোক কালকে এগুলো সবই আসবে।
কারণ মানে এই একটা ওই জিনিস কালকে আবার আসতে আসতে দেখা চাপিয়ে যায় রাখা নানান যায় না। রকম বিষয় যোগ হয়ে হ্যাঁ, যায়, যেগুলো আসলে যোগ হওয়া ঠিক না। হয় হয়। ফলে আসলে হুম প্রপার জিনিসটা আসে কিনা সেটা প্রশ্ন। হাদির ভাই বলছেন, তিনি বলছেন জামাতের আমিরের হুম একজন পিএস এর হুম, কথা বলছেন। তিনি আবার বলেছেন। বিএনপির হুম উপদেষ্টা, মানে কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি হুম, সরকারের মন্ত্রী এমপিও সরাসরি জড়িত, এরকম একটা পোস্টও তিনি দিচ্ছেন। হুম, জি, এটা হাদির ভাই হুম বলছেন, যিনি যুক্তরাজ্যের মিশনে হুম দ্বিতীয় সচিব হিসেবে পদায়িত আছেন। ফলে হুম তিনি যদি এগুলো জেনে থাকেন, তাকে কেন জিজ্ঞাসাবাদ না? এবং আমার আসলে মেইন যে প্রশ্নটা ছিল যে মমতা হুম। বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাকে আমলে কেন নেওয়া হবে না, যেখানে আসলেই তো বন্দি বিনিময় চুক্তি, কিন্তু কোথায় হাদির খুনিদেরকে তো ফেরত দেওয়া হচ্ছে না, মানে অভিযুক্তদের ফেরত তো দেওয়া হচ্ছে না। তাদের বিষয় ওই বিশেষ কথাটাই বিশেষ তো প্রক্রিয়া বললাম নেওয়া হচ্ছে। যে জি। ওই কথাটাই তো বললাম যে দেখেন, একটা হচ্ছে কি আমাদের আইন, আর একটা হচ্ছে কি আঞ্চলিক যেই আপনার বিষয়টা আছে, ভূ রাজনীতি এবং অঞ্চল ভিত্তিক আমাদের বড় প্রতিবেশী, ছোট প্রতিবেশী। এখন আমরা তো চাইবো যে যারা হাদির খুনি যেভাবে এসছে তাদের নামধাম, তাদেরকে ইমিডিয়েট বাংলাদেশের সরকারের কাছে হুম। পররাষ্ট্র মন্ত্রণালয়, কূটনীতি সবকিছুর মাধ্যমে ফিরিয়ে দিবে এবং তারা এখানে এসে সঠিকভাবে আইন এবং আদালত তারা ফেস করবে। এটাই তো নিয়ম। এখন তারা কেন দিচ্ছেন না, কবে দিবেন, কখন দিবেন, এই বিষয়গুলোতে আমি তো মনে করি আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যেমন একটা বেশ ভালো, ভীষণ ভালো একটা ফল করেছেন, প্রেসিডেন্ট হয়েছেন। তো সেই রকম উনি এখানেও, এবং প্রতিমন্ত্রী যিনি আছেন ওনারা সব বিষয়ই এইরকম দক্ষতার হুম। ছাপ রাখবেন, সেটা হুম। তো আমাদের আশা। জি। আমরা তো সেই আশাটাই করতে সেই চাই। আশার মধ্যে এই প্রশ্নটাই একটু, মানে জি। এই প্রশ্নটাতেই হুম প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে যে তিনি বলছেন হুম। এটা আমলে নিচ্ছেন না, পরাজিত প্রার্থীর বক্তব্য আমলে নিচ্ছেন না। যে মানে যখন আসলে ভারত ওই যে সরকার আমি নাকি বললাম, আসলে। না, এটা এটা একটা ব্যাপার, এটা হয় কি একটা ব্যাপার আছে। তো উনি এখন কেন বললেন যে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে? ধরেন এখন তাহলে কেন কথা বললেন, প্রশ্ন, তখন কেন বললেন না, এই প্রশ্নটা যদি না করি, না স্বরাষ্ট্রমন্ত্রী এই যেমন সংসদে প্রশ্নটা দাঁড়িয়ে আছে। বললেন না, তখন তারা অনেক হুম, কিছু মুখ বুজে সয়ে নিয়েছেন বা অনেক কিছু বলেন নাই যেন না সেটা নির্বাচনটা ঠিক ঠিকঠাক আছে, ভাবে হয়, কিন্তু এখন বলে না দিচ্ছেন। আর সেটা, এখন তখনের হিসাব তো না ডিফারেন্ট থাকেই না। সেটা না, সেটা না, এটা হয় কি মমতা ব্যানার্জি উনি তো একটা নির্বাচন হয়েছে হুম। আমাদের পাশে পশ্চিমবঙ্গ, সেখানে উনি হেরেছেন। এখন উনি যদি আজকে জিততেন তাহলে সিনারিও এটা ডিফারেন্ট চেপে হতো। যেতেন ওনার হয়তো। হুম। বক্তব্যটা, না অন্য বক্তব্যটা অন্যভাবে এটাকে ওজন করবার ব্যাপার আছে, যে আপনি কেন, কখন, কি কথাটা বলছেন, কিসের জন্য বলছেন, এই বিষয়গুলো আপনিও জানেন যে এগুলোর একটা ব্যাপার আছে। এর মধ্যে আমি না জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয় আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন ওনাকে কংগ্রেচুলেট করতে ভুলে গেছি। হুম। হুম। ওনাকে একটা অভিনন্দন জানানোই যায়, কারণ এটা আমাদের দেশের জন্য খুব গৌরবের। নিশ্চয়ই যায়, কিন্তু তো এখন কি হবে? আমাদের জি, পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকেই উনি জাতিসংঘের ১ বছরের ছুটি নিয়ে তিনি এই কাজ করবেন। এটা এটা দেখা যাক। এটা তো আরো আমাদের যারা নীতি নির্ধারক আছেন এটা নিশ্চয়ই ওনারা ভেবেছেন। হ্যাঁ। তবে সেই রকম নজিরও আছে যে একটা সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হুম। যে অন্য আরেকটা পদে থেকে সেটা করা, কিংবা একেবারে মুক্ত হয়ে আর একটা এই পদে প্রেসিডেন্ট হিসেবে, জাতিসংঘ তো অত্যন্ত প্রেস্টিজিয়াস, সেটা সাধারণ পরিষদে খুব ডাইনামিক একটা রোল উনি প্লে করবেন। এটা ওনারও একটা ইচ্ছা, এবং সেই সাথে আমাদের দলের নীতি নির্ধারকদেরও হয়তো একটা সমন্বয় সামনেই দেখতে পারবেন। হুম। মানে আপনার তিনি এই ১ প্রশ্নের বছরের উত্তর ছুটি, পেয়ে যাবেন। ১ বছরের ছুটি চেয়েছেন। মানে পররাষ্ট্রমন্ত্রীর পদের চাইতে জাতিসংঘের মানে হুম, সাধারণ পরিষদের প্রেসিডেন্টের পদটা বেশি হয়তো তার কাছে আকর্ষণীয়, বা অনেকের কাছেই হয়তো সেটাই মনে হবে, প্রেস্টিজিয়াস হতে পারে। আ তিনি এখন ছুটি চেয়েছেন। এই বিষয়টাই আসলে কেমন মনে হচ্ছে যে আমাদের দেশের মন্ত্রী তিনি ছুটি নিয়ে, মানে আমাদের এরকম হুম। পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে না ১ বছরের ছুটি এটা পাওয়া যায়? ছোট, হয় এরকম? না ঠিক আছে, না সেটা আমি তো বললাম যে আমাদের নীতি নির্ধারক যারা, ও এটার উত্তর আপনি পেয়ে যাবেন, শিগগিরই পাবো আমরা সবাই, যে এটার একটা যেটাই হোক, হুম। যে আসলে ছুটি কি অনেক দিবেন কিছুর উত্তর নাকি। পাই না ফাইমা নাসরিন মনি। কেন তিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন সেই উত্তরটা আজ পর্যন্ত পাইনি। বিএনপির না অনেক ঝানু, উনি ঝানু একজন বাঘা, বাঘা নেতা পেশাদার ছিলেন। কূটনীতিক, হ্যাঁ। না একজন পেশাদার কূটনীতিক হিসেবে যার 18 পদত্যাগের জন্য মাস আপনারা দাবি ইন্টারিম, করেছিলেন। না ইন্টারিম একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা তো নির্বাচিত সরকার ছিল না, একটা এমন সিনারিও, হুম। এমন একটা সময়ের প্রয়োজনে তারা এসেছিলেন। এবং আসবার পরে যখন উনি ওনার পেশাদারিত্ব সবকিছু মিলিয়ে নিজেকে প্রমাণ করেছেন, তখন একটা দেশের সাথে অন্যান্য অনেক দেশের সাথে কূটনীতিক, ভূ রাজনীতি, আঞ্চলিক সবকিছু মিলিয়ে হয়তো ওনার থেকে যাওয়াটা, এবং উনি যে যোগ্য একজন মানুষ সেটা তো আজকে উনি প্রমাণই করে দিয়েছেন হুম। হুম। জাতিসংঘের সাধারণ পরিষদের মতন একটা জায়গায়। যোগ্য এটা তো মানুষ তো খুব আপনার দলেও চারটিখানি কম ছিল কথা। না।
না, নিশ্চয়ই আছে, এটা তো অনেক বড় দল, অনেক বড় দল বিএনপি, অবশ্যই যোগ্য মানুষ আছে। এখন ওইটাই আমি বললাম যে উনি ছুটি চেয়েছেন, এখন সেটা ছুটি দিবেন নাকি আমাদের আরেকজন নতুন পররাষ্ট্রমন্ত্রী ইনশাল্লাহ আসবেন, সেটা তো একটা দেখার বিষয় আছে। মানুষের একটা কিউরিসিটিও আছে, জি, যে দেখা যাক না জি, কি সেটা হয়। তো দেখতেই হবে। মানে জি, সামনে গেলে বোঝা যাবেই নিশ্চয়ই। কিন্তু ওই যে বলছিলাম আসলে অনেক কিছুর উত্তর ঠিক বোঝা যায় না বা মেলে না। কোথা থেকে সবসময় সবকিছুর উত্তর খুব ওই যে ডাইরেক্ট একেবারে মানে এ বললে বি উত্তর, বিষয়টা তো রাজনীতিতে তো একদমই আসলে এরকম নয়, কারণ এখানে তো অনেক কিছু ইন্টার রিলেটেড। জি, সেই ইন্টাররিলেটেড ইন্টার বিষয়গুলোই আপনাদের কাছে কথা বলে, বলে বুঝতে চাই। সেই জি, এবং জি, এবং জি। তখন আমরা যখন বুঝতে পারি না তখন অনেক কিছুই হয়তো এটার সাথে সেটা মেলানোর চেষ্টা করি যে এ কারণেই কি সেটা, সে কারণেই না, কি এটা। হ্যাঁ, হয়েছে তো, দেখেন আওয়ামী লীগের সময় যে একেবারে খুব গ্রে একটা এরিয়া, যেটা নিয়ে আমরা কথা বলতাম না, এত টক শোতে গেছি এতগুলো বছর ধরে, কিন্তু কখনো বলিনি, হুম, বলা অ্যালাউড ছিলাম না কেন, কারণ কথা বলার যে স্বাধীনতা, যে পরিবেশ, যে পরিস্থিতি, সেটা বাংলাদেশে ছিল হুম, না। হুম। যতটুকু পেরেছি আমরা বলেছি, কিন্তু এখন এখন তো আপনি দেখছেন যে সবাই কথা বলছে, এখন তো আর আমরা কাউকে কোনো কিছু ইম্পোজ করছি না, সরকার তো সবাই কাউকে কথা বাধা বলছে কিন্তু দিচ্ছে কথা না। বলার পরে সেই কথাগুলোর উত্তর আর হ্যাঁ, পাচ্ছি না। যেমন ধরেন তারেক রহমানের ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল না। কার, কার সিদ্ধান্তের উপর নির্ভরশীল আমরা প্রশ্ন করেছিলাম, উত্তর পাই নাই। এই ডক্টর খলিলুর রহমানের পদত্যাগের জন্য বিএনপি আন্দোলন করলো, তাকে দেশবিরোধীও আখ্যা দিয়েছিল। সেই দেশবিরোধী ব্যক্তি তিনি এখন মানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। কেন তার ব্যাখ্যা আমরা পাই না? না, তাহলে সেটা তো আমি বললাম যে আপনি এখন যদি আপনি মনে করেন খুব পেশাদার একজন কূটনীতিক, তাহলে আপনাকে যদি একটা দল, আপনি এমন একটা ক্রাইসিস টাইমে যদি খলিল সাহেব এইভাবে উনি যদি ম্যানেজ করেছে, দেখেছেন, এবং ওনার সারাটা লাইফে উনি তো এই উনি তো আর রাজনীতিবিদ নন, উনি তো ওনার জায়গায় থেকে উনি সার্ভ করেছেন, তো ঠিক আছে। সেটার জন্য উনি যদি এসে থাকেন এখন আবার ছুটি নিয়ে উনি যেতে চান যে আচ্ছা আমি এখন জাতিসংঘেই থাকি, তো সেটা তো আমরা মনে করি যে এটা খারাপ কোনো উদাহরণ তো না, কারণ এটা তো ভালো উদাহরণই উনি সেট করেছেন, যে উনি অযোগ্য একজন মানুষ, না, এই কথা তো কেউ অযোগ্য বলবে না, মানুষ কেউ বলেননি। জি, কেউ না, খারাপ উদাহরণ না, না, কিন্তু কেউ বলবে না। ব্যাখ্যাহীন বিষয় আরকি। হ্যাঁ। বিষয়গুলোর সব ব্যাখ্যা পাওয়া যায় না। না, শেষ অনেক করব। সময় হয়তো বললাম আমি, দেখেন গণ অভ্যুত্থানের পরে আমি বলেছি ইট ওয়াজ এ ট্রানজিশনাল পিরিয়ড, ওখানে আপনার ভাঙচুর হবে, অনেক কিছু হবে, একটা টাইমে একটু সেটেল হবে, এটাই নিয়ম। পৃথিবীর অন্যান্য যেই দেশে আপনার এইরকম গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে এর চাইতে অনেক অনেক বেশি অনেক রকম খারাপ ঘটনা ঘটেছে, যেটার তুলনায় বাংলাদেশে কিছুই হয়নি, 1%ও হয়েছে বলে আমরা মনে করি না, এবং এটাই আমরা চেয়েছিলাম, জি। যে কিছুই শেষ, যেন না শেষ হোক। বিষয়টা একটু প্রশ্ন জি, আনি যে জি, ওই যে আপনার কাছে আপনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বেশ কিছু ভালো এক্সাম্পল সেট করছেন। আসলে যে নিশ্চয়ই, প্রোটোকল, অনেক নিশ্চয়ই। কিছুতেই প্রোটোকল থাকছে হুম, না। তার যাতে তিনি হুম, তিনি হেঁটে চলছেন, তিনি কম খাচ্ছেন, তিনি হুম, আ আ মানে হুম, সময় মতো অফিস করছেন, এরকম অনেক এক্সাম্পল আছে। কিন্তু হুম, জি, খুব মানে খুব বলবার মতো খুব কাজ কি, কি হয়ে গেল হুম, সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। সম্প্রতি ২ দফা জ্বালানি তেলের দাম বাড়ানো হলো এই সময়ের মধ্যে। আমরা হুম, আন্তর্জাতিক প্রেক্ষাপটটা জানি যে সেরকম হচ্ছে। হুম, আজকে এই বিদ্যুতের দাম হুম, বৃদ্ধির খবর আসলে খুব স্বাভাবিকভাবেই দাম হুম, বৃদ্ধি হলে জন অসন্তোষ তৈরি হয়। বিরোধী দলও বলছে যেটি জাতির সাথে প্রতারণা। হুম। কি বলবেন? না, দেখেন আমি তো বলেছি যে আপনাকে যেই সিনারিওতে আমরা আছি, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে এই সরকারটা গঠন করবার 10 দিনও হয়নি, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, হুম, হুম। ইরান ইসরায়েল আমেরিকা, এই যুদ্ধ, এটার জন্য সারা বাংলাদেশে যে খালি দাম বেড়েছে বিষয়টা তো তা না, পৃথিবীর অন্যান্য বহু দেশেই আপনার ওই জ্বালানি তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তো সেটার সাথে সামঞ্জস্য রেখে এবং সেই সাথে যখন দাম যেই কমা শুরু করলো অঙ্গীকারগুলো তখন বাংলাদেশে আমাদের বাড়লো। মাননীয়, হ্যাঁ, হ্যাঁ, যখন দামটা কমা শুরু না করলো যখন আন্তর্জাতিকভাবে আপনার, তখন বাংলাদেশে দামটা বাড়ানো হলো। না, বাংলাদেশের অর্থনীতিটাকে মাথায় রাখতে হবে, যে একটা ফ্যাসিস্ট সরকার এই অর্থনীতি এখানে 29 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে চলে গেছে, দুর্নীতিতে 6 লাভ করে দিয়ে গেছে, কেন্দ্রীয় ব্যাংক সহ, সেখান থেকেও তো 810 কোটি টাকা নিয়ে গেছিল। তো এই রকম চুরি করে যখন, ডাকাতি যখন করে, তখন আপনার এই অর্থনীতিটাকে আবার আপনার আস্তে আস্তে ধীরে ধীরে এখানে যেই জিনিসগুলো এখন মাননীয় আমাদের প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বলুন, কৃষক কার্ড বলুন, যেগুলো উনি অঙ্গীকার করেছিলেন জনগণের সাথে, সেগুলো উনি করছেন, এবং উনি জবাবদিহিতা এটার চেষ্টা করছেন সরকারের, যেটা আমরা আগে অতীতে জীবনে কোনোদিন বাংলাদেশে আমরা দেখি নাই। কাজেই সবকিছু মিলিয়ে
আমি বলবো যে ওনার শুধু নিজের জীবনযাপন চালচলন সরকার রাষ্ট্রের মধ্যে গণতন্ত্রের সুবাতাস যে উনি বওয়াতে পেরেছেন, এটাই আমি বলবো তারেক রহমান সাহেবের সবচাইতে বড় কন্ট্রিবিউশন। জি, সামনে নিশ্চয়ই অনেক কিছু দেখবো। আপনি অনেক কিছুতেই বললেন আজ হয়নি বলে কাল হবে না, তেমনটা না। আসলে কাল কি কি হয় সেগুলোও দেখবো। অনেক কিছু আসলে দেখার বাকি। ইনশাআল্লাহ। এবং সময়টা কতদিন যখন সামনের সরকারের সেই মানে পেছনের সরকারের সেই জঞ্জালগুলো আমরা শুনবো না, সেই প্রশ্নগুলো রয়ে গেল। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন ধন্যবাদ। মুন্নি এমপি, আপনাকে সময় দেওয়ার জন্য। সামনেও নিশ্চয়ই সামনে হবে, কখন কি হবে সেই ইনশাআল্লাহ। বিষয়গুলোতে আপনার সাথে কথা হবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ, জি। ধন্যবাদ যোগ দেওয়ার ধন্যবাদ। জন্য। দর্শক ধন্যবাদ অনেক আপনার সাথে থাকার জন্য।